সাবটেল আর্টের আজকের পর্বে আমরা পিপিআর 2025-এর আলোকে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াটার একটা এক্সেল শিট দেখব, যেখানে আমাদের যে কোনো টেন্ডার মূল্যায়ন অর্থাৎ যে সকল টেন্ডারের ক্ষেত্রে এসএলটি ক্যালকুলেশন করা হবে সে সকল টেন্ডারের এসএলটি আমরা অটোমেটিকভাবে ক্যালকুলেশন করতে পারবো। তো সে লক্ষ্যে আমাদের এই এক্সেল শিটটা প্রস্তুত করা। তো আমরা যদি এখন এই এক্সেল শিট ভালোভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই আমার পূর্বের ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে আসতে হবে। কারণ আপনি যদি দরপত্র মূল্যায়নের প্রক্রিয়াটা বুঝতে পারেন তাহলে এক্সেল শিট বোঝাটা আপনার জন্য খুবই সহজ হবে এবং আপনি খুব সুন্দরভাবে এক্সেল শিটটা ইউজ করতে পারবেন। তো আমরা এখন আমাদের এই অটো টেন্ডার ইভালুয়েশন অ্যাজ পার পিপিআর 2025 শুরু করব। তো এটা শুরু করতে আমরা জানি যে আমাদের ফ্যাক্টর হলো তিনটা। আমরা আমাদের বিগত এই ভিডিওতে দেখে আসছি যে আমাদের তিনটা ফ্যাক্টরের উপর যাবতীয় ক্যালকুলেশন করা হয়, যার মধ্যে 1 নাম্বার ফ্যাক্টর হচ্ছে অফিসিয়াল কস্ট এস্টিমেট, অর্থাৎ যে এস্টিমেটটা অফিস থেকে করা হয়ে থাকে। 2 নাম্বার ফ্যাক্ট হলো সরকারি ক্রয় প্রক্রিয়া অর্থাৎ ইজিবি পোর্টালে সাম্প্রতিক মূল্য সূচক, কত মূল্য সূচক হবে সেটা। এবং 3 নাম্বার বিষয় হচ্ছে সকল দরপত্রদাতাদের মূল্যটা, যে দর ওনারা সাবমিশন করবেন সেটা। তো এই তিনটাই আমাদের মেন ফ্যাক্টর, এই তিনটার উপর ডিপেন্ড করে আমাদের যাবতীয় মূল্যায়নটা সম্পূর্ণ হবে। তো আমরা এই টেন্ডারটাতে আমরা এক্সেল শিট যেভাবে প্রস্তুত করে রেখেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমরা এখানে কি করব, যে দেখেন প্লিজ ইনপুট অফিসিয়াল কস্ট এস্টিমেট, আমরা এই তিনটা ভ্যালু আমাদের এখানে ইনপুট করব। তো আমরা এই টেন্ডারের সুবিধার্থে ধরে নিই যে আমাদের এই টেন্ডারটির এস্টিমেটেড কস্ট বা অফিসিয়াল কস্ট এস্টিমেট হলো 1 কোটি টাকা। আচ্ছা, তো আমরা এখানে আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট 1 কোটি টাকা ধরলাম। এখন আমাদের প্লিজ ইনপুট লেটেস্ট প্রাইস ইন্ডেক্স ইন গভর্নমেন্ট প্রকিউরমেন্ট প্রসেস অন ইজিবি পোর্টাল উইদিন 27 ডেজ বিফোর টেন্ডার ওপেনিং ডেজ। তার মানে ওপেনিং ডেজ এবং ওপেনিং ডেজ সহ তার পূর্ববর্তী 28 দিন, অথবা ওপেনিং ডে এবং তার পূর্ববর্তী 27 দিন, তার মানে টোটাল 28 দিনের ইজিবি পোর্টালে যে সাম্প্রতিক মূল্য সূচকটা আছে বা প্রকাশ করা হবে সেটা আমাদের এখানে ইনপুট করতে হবে। তো আমরা হিসেবের ক্ষেত্রে এখানে ধরে নিই যে আমাদের এই মূল্য সূচকটা এখন -5%। তো এখানে আমরা প্লাস সাইন যদি ইউজ করি তাহলে আমাদের সেটাকে ইনক্রিজ বলবে, মূল্য ইনক্রিজ, আর নেগেটিভ সাইন দিলে আমাদের মূল্যটা ডিক্রিজ বুঝবে। আর আমাদের এই এক্সেল শিটে যত রকমের মূল্য ইউজ করা হবে সবকিছু টাকাতে হিসেব করা হবে। তো এখন আমরা অফিসিয়াল কস্ট এস্টিমেট ইনপুট করলাম, আমাদের ইন্ডেক্স ইনপুট করলাম, এখন আমাদের রেট ইনপুট করতে হবে। তো তার সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিই যে আমাদের এখানে 10 জন ঠিকাদার অংশগ্রহণ করেছেন। আমরা 10 জনের প্রতিষ্ঠানের নাম যদি দিই, এ বি এন্টারপ্রাইজ, তারপর হলো বি ট্রেডিং, তারপরে সি কর্পোরেশন, তারপরে ডি বিল্ডার্স, এইভাবে আমরা যদি এদের নামকরণ করি তো আলটিমেট আমরা খুব সংক্ষেপে এদের নামকরণ করলাম। অর্থাৎ আমরা মনে করি যে এই ঠিকাদারগণ আমাদের এই দরপত্রে অংশগ্রহণ করেছেন এবং ওনারা দর দাখিল করেছেন। তো এখন কত দর দাখিল করেছেন, আমরা ধরে নিই যে আমাদের ঠিকাদার এ হচ্ছে দর দাখিল করেছেন 90 লক্ষ টাকা, ঠিকাদার বি দর দাখিল করেছেন হচ্ছে 89,50,000 টাকা, আমাদের সি ঠিকাদার দর দাখিল করেছেন ধরলাম 82 লক্ষ টাকা। এভাবে আমরা জাস্ট মূল্যগুলো একটা ফিগারে জাস্ট অ্যাজিউম করে নিই। তারপরে ধরি হচ্ছে 85 লক্ষ টাকা, তারপরে 85,60,000, তারপরে আমরা যদি দিই যে 86 লক্ষ টাকা, তারপরে আমরা দিই হচ্ছে 87 লক্ষ টাকা, তারপরে দিব হচ্ছে 86,70,000 টাকা, এরপরে আমরা দিব হচ্ছে 87,61,000
10,000 টাকা। এরপরে আমরা একটা দিব হচ্ছে কত, একটা দিব হচ্ছে 60 লক্ষ টাকা। আর এর মধ্যে এখন আমরা এখানে দুইটা কাজ করি, যে কয়েকটা আমরা মানে একটু রেটটা বাড়াই দিই। তাহলে এখানে আমরা মনে করলাম যে 1,14,00,000 টাকা রেট কোড, 1,14,00,000। এখানে ধরলাম হচ্ছে 1,17,00,000। আচ্ছা, এভাবে আমরা এখানে আমাদের রেট কোডটা জাস্ট অ্যাসিউম করে নিলাম। তো আলটিমেট দেখেন এখানে যে সকল ঠিকাদাররা 10% অ্যাভাব রেট কোড করেছেন তাদেরকে কিন্তু এখানে পিপিআর 2025 অনুযায়ী নন রেসপন্সিভ করে দেওয়া হচ্ছে। তার মানে ওনাদের এখানে কাউন্টই করা হচ্ছে না। তো এটাই আমাদের হলো প্রাথমিক মূল্যায়ন। একটা দরপত্র মূল্যায়নের যে 4টা ধাপ থাকে, প্রাথমিক মূল্যায়ন, টেকনিক্যাল মূল্যায়ন, আর্থিক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন। তো যদি কোনো ঠিকাদার প্রাথমিক মূল্যায়ন এবং টেকনিক্যাল মূল্যায়ন কোয়ালিফাই করে, দেন তার ফাইন্যান্সিয়াল ইভালুয়েশনটা হবে। তো আসলে আমাদের এই এসএলটি টোটাল সম্পর্কটাই স্টেপ 3 ফাইন্যান্সিয়াল ইভালুয়েশনের ক্ষেত্রে। তো এখন আমাদের ঠিকাদার ডি এবং ঠিকাদার এফ, এনারা দুইজন নন রেসপন্সিভ হয়েছেন, অর্থাৎ এই দুইজন ঠিকাদার কিন্তু আমার তৃতীয় ধাপে আসবেই না, সেকেন্ড ধাপে আসবেই না। তো এরপরে এখন আমার যে আরো 10 জনের মধ্যে যে 8 জন ঠিকাদার প্রথম স্টেপে কোয়ালিফাই করেছেন, এরপরে এখান থেকে যদি আরো 2-1 ঠিকাদারের যদি টিন বিন বা টেন্ডার ক্যাপাসিটির সমস্যা হয়ে থাকে, তাহলে ওনারাও কিন্তু বাদ যাবেন। তারপরে আমরা সেটাকে পরবর্তীতে ধাপে অবশিষ্ট গ্রহণযোগ্য দরপত্র দাতাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবো। তো এখন এখানে দেখেন যে এনারা, সরি একটা শূন্য বেশি হবে। আচ্ছা, এখন এখানে এনারা সবাই যে রেড কোড করেছেন 10 জন, 10 জনের মধ্যে 2 জন নন রেসপন্সিভ হয়েছেন এবং আমাদের 8 জন হচ্ছে গ্রহণযোগ্য ঠিকাদার হিসেবে কনসিডার হয়েছেন। আর আমরা এখানে ধরে নিলাম যে আমাদের সকল ঠিকাদারই টেকনিক্যাল মূল্যায়নে কোয়ালিফাই। সুতরাং যার 10% উপরে মূল্য তিনি বাদে বাকি সবাইকে আমরা আর্থিক মূল্যায়নে নিয়ে আসবো। আর আমাদের এই অংশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই 8 জন ঠিকাদারের রেটকে অ্যাভারেজ করলাম। একটু এখানে ভালো করে বুঝবেন যে এখানে কিন্তু এই 10 জন ঠিকাদারের রেটকে অ্যাভারেজ করা হয়নি, এখানে 8 জন ঠিকাদারের রেটটা অ্যাভারেজ করা হয়েছে শুধুমাত্র। তার মানে যে সকল ঠিকাদাররা আমার প্রাথমিক এবং টেকনিক্যাল মূল্যায়নে উত্তীর্ণ হবেন, কোয়ালিফাই করবেন, শুধুমাত্র তাদেরই দর সমূহের গড় নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে দর সমূহের গড়টাও নির্ণয় করে নিলাম। তো এখানে আমরা যদি প্রত্যেকটার মান ইনপুট করি বা আমরা যদি টর 2 থেকে মান পাই, সেক্ষেত্রে আমরা এভাবে ইনপুট করতে পারবো। অন্যথায় আমরা যদি এই মানটা না পাই, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বিষয় অ্যাসিউম করতে পারবো যে কার কত % লেস করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এই যে অপশনটা, আমরা আরেকটি এক্সেল শিট এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা 1 কোটি ইনপুট করব, 1 কোটি ইনপুট করলাম। আর এখানে হচ্ছে -5% দিলাম আমি ইন্ডেক্সের মান। আর এই জায়গাতে ঠিকাদারদের মানগুলা দিয়ে দিব আর কি, যেমনটা আগে আমরা দিয়েছিলাম ঠিক সেভাবে। আচ্ছা, আমাদের এই 10 জন ঠিকাদার থাকলেন। আচ্ছা, এই 10 জন ঠিকাদারের এখন হচ্ছে রেট কোড আমরা যদি দেখি, তাহলে আমরা সেখানে রেট ইনপুট করেছিলাম বা রেট মানে অ্যাসিউম করেছিলাম, অথবা টর 2 থেকে আমরা দেখেছিলাম ওপেনিং শিট থেকে। এখানে আমরা এখানে জাস্ট লেসটা ক্যালকুলেশন করব। এখানে ধরে নিলাম 10% লেস, তারপরে এটা মনে করলাম 12% লেস, এটা মনে করলাম 11.567% লেস। অর্থাৎ এখানকার বিষয়টা হচ্ছে যদি আপনি মাইনাস দেন তাহলে সেটা লেস, আর যদি প্লাস দেন সেটা হলো অ্যাভাব। তো আমরা এখানে কিছু লেস দিব, কিছু অ্যাভাব দিয়ে দেখব। তো এটা ধরলাম হলো 10% অ্যাভাব, এটা ধরলাম হচ্ছে 12.987% অ্যাভাব, তারপর এটাকে ধরলাম হচ্ছে -15% লেস, তারপর এটাকে ধরলাম -20% লেস, এরপরে -27.789% লেস,
তারপরে আবার যদি আমরা ধরি যে 16% অ্যাভাব, তারপরে আমরা একটা ধরি যে 14.867% লেস। তো আমরা এখানে জাস্ট এই লেস গুলা ক্যালকুলেশন করে নিলাম, অর্থাৎ যে কোনো কাজের আমরা যদি বুঝি বা লেসের পরিমাণটা পাই, তো এখানে লেস কিন্তু আমরা ক্যালকুলেশনটা লেস মানে অ্যাসিউম করলাম। তো লেস যদি আমরা মানে অ্যাসিউম করি বা মনে করে নিই, তো সেই ক্ষেত্রে আমরা এই টেন্ডারটার সাবমিশনে আমাদের খুব ইজি হবে। তো এখন দেখেন এখানে যে বিষয়, আমার যিনি 10% অ্যাভাব করেছেন তিনি কিন্তু নন রেসপন্সিভ হবেন, এবং যিনি 16% অ্যাভাব করেছেন তিনিও কিন্তু নন রেসপন্সিভ হবেন, এবং যিনি 12% লেস করেছেন তিনিও কিন্তু নন রেসপন্সিভ হবেন। অর্থাৎ শুধুমাত্র যারা 10% অ্যাভাবের নিচে রেট কোড করবে, কিন্তু লোয়েস্টের কোনো লিমিট নাই, শুধুমাত্র সে সকল ঠিকাদারগুলাই কোয়ালিফিকেশন হবে, বাকি সবাই নন রেসপন্সিভ হবেন। তো এখন এখান থেকে আমরা যদি রেসপন্সিভ বা নন রেসপন্সিভ বা ফাইন্যান্সিয়াল অর্থাৎ প্রাথমিক মূল্যায়নটা পাই, সেই ক্ষেত্রে আমাদের বাকি প্রসিজার দুইটা এক্সেল শিটের জন্যই সেম। তো এখানে আমরা জাস্ট অ্যাসিউম করেছিলাম হচ্ছে আমাদের পার্সেন্টেজটা কত পার্সেন্ট কে লেস করবে বা অ্যাভাব করবে সেটা, আর এই এক্সেল শিটটাতে আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম হচ্ছে আমাদের রেটটা কে কত রেট কোড করবে, বা আমরা যদি ওপেনিং শিট থেকে রেট কোডটা দেখতে পাই, তো ফলে আমরা টেন্ডার ওপেন হওয়ার পরপরই বুঝতে পারবো যে এই টেন্ডারের কাজটি কে পেতে যাচ্ছে। তো এখান থেকে আমরা এখন কি করলাম যে আমাদের এই রেসপন্সিভদের গড় বের করলাম, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। এখন আমাদের ওয়েটেড অ্যাভারেজ অফ দ্য রেসপন্সিভ টেন্ডার ক্যালকুলেশন করতে হবে। তো এখানে হলুদ কালারের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েটেড অ্যাভারেজ আসছে হচ্ছে 90,02,43,750.00। এটা হচ্ছে আমার ওয়েটেড অ্যাভারেজ। তো এখন এই ওয়েটেড অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেশন করে সেটা আপনারা যদি আমার পূর্ববর্তীর এই স্ক্রিনের ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটার একটা ওয়েট সিস্টেম আছে যেটা সিপিটিইউ বা সরকারি ক্রয় কমিটি কর্তৃক নির্ধারিত, এর কোনো পরিবর্তন হবে না যতদিন না পিপিআর সংশোধন করা হয়। এরপরে আমাদের ওয়েটেড অ্যাভারেজ যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রেসপন্সিভ টেন্ডারার্স বের করে নিতে হবে। তার মানে আমাদের আদর্শ থেকে কার কতটুকু বিচ্যুতি, এরকম একটা জাস্ট ধারণা এটা। তো এখান থেকে এই ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেশন করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশনের প্রক্রিয়াটা আসলে একটু জটিল, ফলে এখানে না দিয়ে দেখেন এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশনের সূত্রটা দেখানো হয়েছে। টোটাল প্রক্রিয়া আমরা কিন্তু এগুলা কোনোটাই ইনপুট করিনি, জাস্ট এক লাইনে যদি আমরা ইনপুট করি প্রথমবার, তাহলে এখানে যার যে মানটা ধরে নেওয়া সে অটোমেটিক কিন্তু ক্যালকুলেশন করে নিবে, ফলে এই এক্সেল শিটটা এভাবে প্রস্তুত করা আছে। তো যাই হোক, এখানে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্রটি প্রয়োগ করা আছে, আপনারা যদি সেই সূত্রটি বুঝতে চান তাহলে আমার আগের স্ক্রিনে দেওয়ার এই ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখতে হবে, কারণ সেখানে আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা ফর্মুলা এবং ফর্মুলা টার্ম সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি। তো এক্সেল ফাইল আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এবং কোন একটা দরপত্রে অংশগ্রহণ করার পরে যখন আমরা দরপত্রটা ওপেনিং হবে তখন যেন আমরা বুঝতে পারি যে আমি কত নম্বর এসএলটিতে আছি বা কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু, জাস্ট এতটুকু প্রেডিক্ট করার জন্য। তবে এটা অবশ্যই আপনার প্রাথমিক মূল্যায়ন এবং টেকনিক্যাল মূল্যায়নের উপরে ডিপেন্ড করবে। তো আমরা এখান থেকে যদি এসএলটি ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করলাম, এখন আমাদের এসএলটি বা সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডার এই বিষয়টা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডার আসলে ওয়েটেড অ্যাভারেজ এবং ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুইটার জাস্ট বিয়োগফল, তাছাড়া এটা আর কিছু না। তার মানে আমরা এখানে যে আগে হলুদ কালার এটা নির্ণয় করলাম হলো ওয়েটেড অ্যাভারেজ, এরপরে আমরা সবুজ কালার নির্ণয় করলাম হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুইটার বিয়োগফলই হচ্ছে আমাদের সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডার। অর্থাৎ যে সকল আমাদের দরপত্র, এখানে আমাদের যে 8 জন ঠিকাদার কোয়ালিফাই করেছেন অর্থাৎ রেসপন্সিভ হয়েছেন 10 জনের মধ্যে, এই 8 জনের মধ্যে যদি কোনোটার রেট কোড যদি এই সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডারের নিচে থাকে, তার মানে 7,88,54,149.14 এই টাকাটার নিচে কোনো ঠিকাদার যদি রেট কোড করে থাকেন তাহলে তিনি বাদ যাবেন, অর্থাৎ নন রেসপন্সিভ হবেন, কারণ তার টেন্ডারকে উল্লেখযোগ্য রূপে নিম্ন দর
দাখিলকৃত টেন্ডার বলে চিহ্নিত করা হবেন এবং পিপিআর 2025 অনুযায়ী তাকে সেই টেন্ডারটা বা দরপত্রটা বাতিল বলে গণ্য হবে। তো আমরা এখন এই বিষয়টা যদি দেখে নিই, এখানে দেখেন আমাদের ঠিকাদার এ যিনি ছিলেন তিনি রেট কোট করেছেন হচ্ছে 9 কোটি, এরপরে 8 কোটি 95 লক্ষ। এনারা সবাই কিন্তু রেসপন্সিভ। তো আমার ঠিকাদার ডি হচ্ছে এবং হচ্ছে ঠিকাদার এফ, এই দুজন ওভার রেট কোট করার কারণে কিন্তু বাদ হয়ে গেছে। যেমন আমরা যদি উপর থেকে একবার দেখে আসি, দেখেন এই ঠিকাদার ডি, এফ এবং ঠিকাদার হচ্ছে ডি, এই দুইজন ঠিকাদার কিন্তু ওভার রেট কোড, তার মানে 10% এর উপরে রেট কোড করার কারণে প্রাথমিক মূল্যায়নেই বাদ পড়েছেন। এবং এখানে দেখেন যে ঠিকাদার যে ইনি রেট কোড করেছেন হচ্ছে 6 কোটি টাকা, যার লেস কত পার্সেন্ট আমরা একটু উপর থেকে দেখে আসি, যার লেস হচ্ছে 40%, অর্থাৎ ইনি 40% লেস করেছেন। ফলে ইনি আমাদের এসএলটির কমে অর্থাৎ 7,88,54,149.14 এর কম রেট কোড করেছেন। ফলে এটাকে আমরা এসএলটি সিগনিফিকেন্টলি লো প্রাইস হিসেবে চিহ্নিত করব এবং এটাকে আমরা এই টেন্ডারটা বাতিল বলে গণ্য করব। এরপরে দেখেন এসএলটি আমার 7,88,00,000। তো এখন এখানে যে সকল ঠিকাদার 7 জন ঠিকাদার যে গ্রহণযোগ্য হয়েছেন, এই 7 জনের মধ্যে যিনি 7,88,54,149 এর উপরে এবং সবচেয়ে কাছে সেটাই হবে হচ্ছে ফার্স্ট লোয়েস্ট, বাকিটা সেকেন্ড লোয়েস্ট, তারপর থার্ড লোয়েস্ট, তারপর ফোর্থ লোয়েস্ট, এভাবে চলতে থাকবে। তো দেখুন আমরা এখানে একটা এক্সেল এর সূত্র করার মাধ্যমে চেষ্টা করেছি। তো যেখানে আমার যেখানে শূন্য আছে অর্থাৎ এখানে এটা র্যাঙ্কিংটা উল্টা, অর্থাৎ যে যিনি হাইস্ট তিনি র্যাঙ্কিং এ 1 এবং যিনি লোয়েস্ট তিনি র্যাঙ্কিং এ সর্বোচ্চ। তো শূন্যগুলা হচ্ছে আমার র্যাঙ্কিং এ সবচেয়ে হাইস্ট, তার মানে 7 যদি আমার হাইস্ট হয়, 7 এর ইমিডিয়েট উপরে আছে হচ্ছে 6। তার মানে যিনি ঠিকাদার সি রেট কোড করেছেন 82 লক্ষ টাকা, তিনি কিন্তু আমাদের এই টেন্ডারটাতে কাজ পাবেন। কারণ এই 82 লক্ষ টাকা আমার 8,20,00,000 টাকা, এটা আমার 7,88,00,000 টাকার ইনস্ট্যান্ট উপরের দিকে আছে। তো ফলে এই ঠিকাদার সি হবেন হচ্ছে আমার প্রথম সর্বনিম্ন। তারপরে দেখেন এরপরে হচ্ছে 5 নাম্বার যেটা 8,56,00,000, এটা হবেন হচ্ছে দ্বিতীয় সর্বনিম্ন। তারপরে 4 নাম্বার যেটা আছে 8,70,00,000 তৃতীয় সর্বনিম্ন। তারপরে হচ্ছে এইভাবে আমার এই ক্যালকুলেশন গুলা, তারপরে 8,71,00,000, তারপরে হচ্ছে 8,89,00,000, তারপরে 9 কোটি টাকা, এইভাবে র্যাঙ্কিংটা আমার হবে। তো এইভাবে কোনো টেন্ডারে আমরা যদি ক্যালকুলেশন শিখে নিই বা টেন্ডার ওপেনিং হওয়ার পরেই আমরা যদি এটা বুঝতে পারি যে আমাদের এসএলটিতে আমরা বাদ যাচ্ছি কিনা বা আমাদের এটা কোন পর্যায়ে রয়েছে, তাহলে কিন্তু ঠিকাদার হিসেবে আমাদের জন্য খুব বড় একটা সফলতা। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এই ফর্মুলেটেড এক্সেল শিটের মাধ্যমে কিভাবে এটা অটো ক্যালকুলেশন হয় এটা বুঝতে পেরেছেন। আর যদি ম্যানুয়ালি কিভাবে একটা ক্যালকুলেশন গুলা করে, যেমন ওয়েটেড অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসএলটি, এগুলা শিখতে স্ক্রিনে দেওয়ার এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে এক্সেল শিটটি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।